দেখা যাক। ফাইজানের এমন কাছে কদম পিছিয়ে গেল হুমায়রার। অপ্রস্তুত হলো ভীষণভাবে। এর মাঝেই শরীফার ডাক পড়ল। হুমায়রার উদ্দেশ্যে বলল, এই হুমায়রা, এদিকে আসো। হুমায়রা কাছে যেতে একটা লাল নকশি করে ওড়না তার মাথায় তুলল সে। শুভ্র গায়ে রক্তিম লালখানা যেন মিশে গেল। পরন্ত লাল আভায় লাল ওড়নায় কি হুমায়রাকে বেশি চোখ ধাঁধানো লাগছে কে জানে। ইলহার আপ্যায়ন বেশ ভালো করেই হলো। হুমায়রা না আসা অবধি আতিয়া খাতুন তার কাজ ছাড়লেন না। মহিলা যে বেশ মিশুক তাতে সন্দেহ নেই। কতদিন এমন মন খুলে কথা বলা হয় না, ইলা হয়তো বলতে পারবে না। আতিয়া খাতুন কথায় কথায় জানতে চাইলেন, আপনার বাবা কি করে? উনি ব্যবসা করেন। আর মায়ে? গৃহিণী। ভাই বোন? আমি একাই। ও, তা বিয়া শাদি? বিয়ের কথা শুনতেই গত পরশুর বিভৎস স্মৃতি ডানা মেলল। ইলহা বিষণ্ণ স্বরে বলল, না, হয়নি। মাইয়াদের বিয়া হয়ে যাওয়াই ভালো। এই দেখো না, বুবুর সামনে বিয়া। রাশাদ সাহেবের বোনের। হ্যাঁ গো, মেলা ভালো পোলা, তাই উনি অমত করে নাই। তুমি বিয়া পর্যন্ত থাইক্য, ভালো হইব। এতদিন থাকা? বিয়ার দেরি নাই বেশি, আর দিনই তো শেষ হয়ে যায় চোখের পলকে। আতিয়া খাতুন কথাটা বলে পান মুখে পুড়লেন। ইলহা হাসল। এই মানুষগুলোর মাঝে কোনো মারপ্যাচ নেই, সরল তাদের মন। ইলহা মৃদু হেসে বলল, এতদিন থাকলে রাশাদ সাহেব বিপাকে পড়বেন। এইটা আমি দেখালুমু, তুমি থাইক্য। ঠিক আছে, থাকবো। হুমায়রা ফিরল ঠিক সন্ধ্যার পরপর। না চাইতেও অনেক কিছু শরীফা কিনে দিল এবং জোরপূর্বক সেগুলো হুমায়রাকে নিতে হলো। ফাইজান নিজে বাড়ি অবধি এগিয়ে দিল হুমায়রাকে। রাশাদের সাথে দেখাও হলো। সে নামাজ পড়ে ফিরছিল। রাশাদের উদ্দেশ্যে বেশ দৃঢ় স্বরে বলল, আপনার বোনকে ফিরিয়ে দিয়ে গেলাম, দায়িত্ব ঠিকমতো পালন করলাম কিনা দেখে নিয়ে। রাশাদ ঠান্ডা চোখে তাকিয়ে রইল। তারপর সম্পূর্ণ উপেক্ষা করে হুমায়রাকে শুধালো, খিদা লাগছে? বাসায় চল, ভাই বোন একসাথে মুড়ি মাখায় খাবো। বাড়ি ফিরতে হন্তদন্তের মতো ফরিদ ঘরে প্রবেশ করলো। ফাইজান তখনও জামা বদলায়নি। পাঞ্জাবির বোতামগুলো খুলছিল। তখনই সে বিনা অনুমতিতে প্রবেশ করে শুধালো, তুমি ফোন ধরো না কেন? কতবার ফোন দিছি? সাইলেন্ট ছিল। কিন্তু একবার চেক তো করতেই পারতা। কত দরকারি ফোন আসছে জানো? আমি কেমনে সামলাই আমিই জানি। দুপুরবেলা কার্যালয় থেকে ফোন এসেছিল, কিছু জরুরি, সাথে প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে হবে। এজন্য প্রায় ৪৫ বার ফোন করেছে ফরিদ, কিন্তু ফাইজান একবারও ফোন ওঠায়নি। ফরিদ হুমায়রার বাড়িতে যেতে চেয়েছিল, কিন্তু ফাইজানের ভয়ে যেতে পারেনি। ফাইজান একবার মোবাইলটা দেখলো, এরপর নির্লিপ্ত চিত্তে উত্তর দিল। ওহ। ফাইজানের দায়সারা ভাবে বিরক্ত হলো ফরিদ। বিরক্ত প্রকাশ করেই বলল, আচ্ছা, হঠাৎ এত পরিবর্তন কেন তোমার মাঝে? বিয়ে করতে হঠাৎ মত দিলে কেন? বিয়েতে মত দেবার কি কোনো কারণ থাকে? অবশ্যই থাকে। এখন বলো না, তুমি ওই মেয়ের প্রেমে পড়েছো? ফাইজান পাঞ্জাবিটা খুলল। একটা টি শার্ট গলায় গলিয়ে স্বাভাবিক স্বরে শুধালো, সেটা কি খুব অস্বাভাবিক কিছু হবে? অবশ্যই। ফাইজান ইকবাল কারোর প্রেমে পড়বে এটা পৃথিবীর নবম আশ্চর্য। সে মানুষ তার হবু স্ত্রী মৃত্যুতেই নির্বিকার থাকে। সাথে সাথেই থেমে গেল ফরিদ। বহু বছর সে ফাইজানের সাথে কাজ করে। তার অ্যাসিস্ট্যান্ট, বন্ধু, বডিগার্ড, প্রায় সবই সে। তাই তাদের সম্পর্কটা বেশ ভালো, কিন্তু ফাইজানকে সে ভয়ও পায়। ফরিদ থেমে যেতেই ফাইজান তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো তার দিকে। তাচ্ছিল্য ভরা স্বরে বলল, একটু বেশি কথা বলছো না? আমার প্রতি তোমার এমন ধারণায় কষ্ট পেলাম। যাই হোক, যে কাজটা দিয়েছিলাম হয়েছে। হ্যাঁ। যাও, এবার ঘুমাতে যাও, মাথা ঠান্ডা লাগবে, তখন দেখবে মনও ভালো থাকবে। ফরিদ দাঁড়ালো না, একটা খাদি খাম টেবিলে রাখলো, বলল, প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে যেতে হবে, ভুলো না। আর একটা কথা, হুমায়রা খুব সাধারণ মেয়ে, তাই গতবারের মতো ঘটনা এবার যেন না ঘটে, খেয়াল রেখো। ফরিদ অপেক্ষা করলো না, বেরিয়ে গেল সাথে সাথে। ফাইজান গাল ফুলিয়ে নিঃশ্বাস নিল। আগামীকাল রাশাদের সাথে দেখা করতে হবে। বিয়েটা ২-৩ দিনের মধ্যে হলেই ভালো, দেরি করা যাবে না। সকাল সকাল অদ্ভুত কাণ্ড হলো। ঘুম ভাঙতে না ভাঙতে দেখা গেল কাউসার এসেছে। শুধু তাই নয়, আসার পর থেকে ভীষণ মায়া কান্না জুড়েছে। সকাল সকাল অদ্ভুত কাণ্ড হলো। ঘুম ভাঙতে না ভাঙতেই দেখা গেল কাউসার এসেছে। অদ্ভুত ব্যাপার, তার টাকা সময় মতো রাশাদ পাঠাচ্ছে, তবুও সে এসেছে। শুধু তাই নয়, এসেই মায়া কান্না জুড়েছে। সকালবেলা যখন আতিয়া খাতুন নামাজ পড়ে উনুন জ্বালাতে হেসেলমুখী হলেন, তখনই কোথা থেকে কাউসার এসে তার পা চাপড়ে ধরে। মেকি কান্না জুড়ে বলল, আম্মা, আমারে ক্ষমা করে দাও, আমি বইকে গেছিলাম।
অর্থ আমার চিন্তায় বালি মারছিল, লোভে পাপ করছি, আমারে ক্ষমা করে দাও। কাউসারের এমন আচরণ দেখে হতভম্ব হলেন আতিয়া খাতুন, বিস্ফোরিত হলো নয়ন। সেদিনের ঘটনার পর কুলাঙ্গারটা ফিরবে বিশ্বাসই হচ্ছে না। নিজেকে ধাতস্থ করেই পা সরিয়ে নিলেন তিনি। ক্রোধিত স্বরে বলল, হারাম জাদা, ছাড় আমারে আর বাহির হো আমার ঘর থেকে। এখন বাহির হো। এমনি কইও না মা, তোমাগো সাইডে থাকতে পারতাছি না, আমার ভুল হয়ে গেছে, আমারে ক্ষমা করে দাও। আতিয়া খাতুন গললেন না। এমন কুলাঙ্গার পুত্রের জন্ম দেওয়া মাঝে মাঝে নিজের কাছে পাপ মনে হয়। নিজের পেটকেও গালমন্দ করতে ইচ্ছা হয়। সন্তানের জন্য মমতাগুলো তার ঘৃণ্য কাজের প্রেক্ষিতে পুড়ে ছাই হয়ে যায়। শ্বাসরোধ করে গলা চেপে হত্যা করতে ইচ্ছে হয় আতিয়া খাতুনের। মাতৃত্ব নামক স্বাদও যে অভিশাপ লাগতে পারে তাকে না দেখলে জানা যেত না। আতিয়া খাতুনের চেঁচামেচিতে ঘুম ভাঙল বাকিদের। রাশাদ শার্ট গলিয়ে বেরিয়ে এলো। ইলহা নামাজ পড়ে জানলায় উকি দিল। হুমায়রা তখন সালাম ফেরালো। বাবার কণ্ঠ কানে আসতে চুপসে গেল যেন। ভালোই তো ছিল এই 1.5 মাস। ভাইজান আশ্বস্ত করেছিল মানুষটা আর ফিরবে না। তাহলে কাউসারকে দেখে রাশাদের চোয়াল শক্ত হলো। শামসু মিয়া বের হলেন। বৃদ্ধের সমস্ত গা রাগে রিরি করছে। প্রবীণ হাঁটুতে বল নেই, তবুও অসভ্য সন্তানকে মারতে ছুটলেন। কাউসার চুপ করে মার খেল, তবুও তার কান্না মিনতি থামল না। পা ধরে বসলো শামসু মিয়ার। আব্বা আমারে ক্ষমা করে দেন, আমি পাপী, বাজে লোক জানি, কিন্তু আমারে নিজেদের থেকে আলাদা করেন না। শামসু মিয়ার বুড়ো হাত ইচ্ছে মতো তাকে মেরে ক্ষান্ত হলো, কিন্তু কাউসার তার পা ছাড়ল না। আর রাশাদের চোখে মুখে ভীষণ বিরক্তি জন্মালো। ক্ষুব্ধ কণ্ঠে প্রশ্ন ছুড়ল, আর কি চান আপনি? আমাদের জীবন নরক না বানালে শান্তি হচ্ছে না নাকি? রাশেদ দা এমনি কইস না বাপ, আমি তো বাপ। হ্যাঁ বাপ। যে বাপ কিছু পয়সার জন্য তার মেয়ের ঘরে অন্য পুরুষ ঢোকায়, যে বাপ বিয়ে ছেড়ে জুয়া খেলতে যায় ঘরের অর্থ নিয়ে, ছেলে আর বাবার ঘাড়ে ঋণের বোঝা দেয়, সে বাপকে আমি বাপ মানি না। রাশাদের কঠিন কথা চিরল সকালের নিস্তব্ধতা। কাউসার কান্নারত স্বরে বলল, বাপ আমারে ক্ষমা করে দে, আমি আর এমন করবো না, আব্বার কসম, আমি আর মদ খামো না, জুয়া খেলবো না। এই যে দেখ, তুই আমারে যে টাকা পাঠাইছস সব লইয়া আইছি, আমি কথা দিতেছি, মোর জন্য আর তোদের ছোট হতে হবে না। কাউসারের হট্টগোলে ধীরে ধীরে আশেপাশের বাড়ির মানুষ জড়ো হতে লাগলো। সকাল সকাল নিজ কাজ ছেড়ে অন্যের বাড়ি উকিঝুঁকি দেওয়া মানুষগুলোর বড়ই কৌতূহল হচ্ছেটা কি। মানুষের আগমন দেখে রাশাদ স্বর নামালো, কিন্তু কাউসার তার কান্নার জোর বাড়ালো। ঠোঁট ভেঙে বলল, এত নিষ্ঠুর হইস না বাপ, আমি তো বাপ। জানোস, কাল রাইতে আমার দম বন্ধ হইয়া আইছিল, তখন মনে হয়েছিল আমি এই পৃথিবীতে একলা, আমার কেউ নাই। কি যে কষ্ট! তখন আমার মাথায় বুদ্ধি আইলো, কি পাপই না করছি। আব্বা, আমি যদি মরে যাইতাম তাহলে তো আমার পায়সেত্ত হতো না। আব্বা, আমার এক কান হুজুক দেন, আমি ভালো হয়ে যাবো, এক কোনায় পড়ে থাকবো, কিন্তু আমারে একলা কইরেন না। তার কান্নারত মুখ দেখে পাশের বাড়ির কালাম বলল, বুইরা মানুষ, ক্ষমা করে দাও চাচা, তুমি গর্বাতে যাবে বা কই? শামসু মিয়ার চোখে অশ্রু জমল। কি নির্মমতা! নিজের ছেলের মৃত্যুর কথা শুনে বুক কাঁপছে, কিন্তু কাছে টানতে পারছে না। রাশাদ এর মধ্যেও অনড়। নিজ সিদ্ধান্তে সে দৃঢ়। দয়া হলো না বাবার জন্য এক বিন্দু, কারণ এই মানুষটি একজন অমানুষ। তার কাছে ছেলে মেয়ে বাবা মা মূল্যহীন। নিজ স্বার্থসিদ্ধি আসল, নিশ্চয়ই কোনো মতলবে এসেছে, যা এখানের কেউ বুঝতে পারছেন না। মতলবটা রাশাদও আন্দাজ করতে পারছে না। এই 1.5 মাসে কম টাকা তাকে পাঠানো হয়নি, তাহলে হুট করেই আসার কি মানে? কাউসার এবার এমন কাজ করলো যে সবাই তবদা খেয়ে গেল। হুমায়রা এবং ইলহা নিজ ঘরের দরজায় দাঁড়িয়েছিল। কাউসার ছুটে গিয়ে মেয়ের পা ধরে বসলো। হুমায়রা কেঁপে উঠল, হতভম্ব স্বরে বলল, আব্বা কি করেন? ক্ষমা করে দে মা, আমি পাপী, আমারে তুই শাস্তি দে। বলেই তার হাত দিয়ে নিজেকে মারতে লাগলো। নাকে খড় দিল, কানে ধরলো। হুমায়রা বিভ্রান্ত হলো, বিমূঢ় দৃষ্টিতে চাইলো রাশাদের দিকে। অপ্রস্তুত হলো উঠানে জড়ো মানুষের তীক্ষ্ণ দৃষ্টিতে। যতই হোক মেয়ে বাবাকে মারছে, তার সামনে বাবা নাকে খড় দিচ্ছে, ব্যাপারটা মর্মান্তিক। হুমায়রা কাপাসরে বলল, আব্বা ছাড়েন, এমন কইরেন না, উঠেন আপনি, কান ছাড়েন। কিন্তু কে শুনে কার কথা? কান্না মিশ্রিত কণ্ঠে বলল, তুই ক্ষমা কর আগে, তালি আমার পায়চিত্ত হইব। আপনি ওঠেন। আগে ক্ষমা করছিস, নয়তো এহানি আমি নাক ঘুরে মরমো। রাশিদের মুখ বিরক্তিতে কুচকে এলো। ক্ষুব্ধ স্বরে বলল, করছেনটা কি? পাগল আপনি? পাগল তো ছিলম, বুদ্ধিতে এখন হইল। বিলকিস মা, আমারে ক্ষমা কর। আশেপাশের মানুষের মাঝে কানাঘোষা শুরু হলো। তীব্র ও নিন্দা তাদের চাহনিতে ফুটল। কিশোরী বেশ দ্বিধায় পড়ল। মানুষের তীব্র দৃষ্টিতে বাধ্য হলো সে কাউসারকে ক্ষমা করতে।
অপ্রস্তুত স্বরে বলল। উঠুন, ক্ষমা করেছি আমি। শামসুও কঠিন থাকতে পারলেন না, বাহিরের মানুষের কথায় নরম হতেই হলো। অবশেষে কাউসার আবারও ঘরে আশ্রয় পেল। এদিকে রাশাদ এই সিদ্ধান্তে খুশি হতে পারলেন না। প্রচণ্ড রাগ হলো দাদার উপর, তাই হনহন করে ঘর থেকে বেরিয়ে গেল সে। রাশাদের ক্রোধিত মুখখানা ইলহান নজর এড়ালো না। এত অমিলের মাঝেও কোথাও যেন রাশাদের সাথে নিজের মিল খুঁজে পেল। সূর্য তখন মধ্য আকাশে তীব্র তেজে নিজেকে প্রকাশ করেছে। তেজের অগ্নিতে ঝলছে ধরণী। বাতাস তখন থমকে আছে, বিদ্যুৎ নেই। কপালে জমেছে ক্ষুদ্র ক্ষুদ্র ঘামের কণা, হিসেবের অঙ্কে নিজেকে ব্যস্ত রেখেছে রাশাদ। ঠিক তখনই মিঠুকে দেখলো তড়িঘড়ি করে চেয়ারের বন্দোবস্ত করতে। কিছু শুধানোর পূর্বেই ফাইজানের ছায়া পড়ল মাথার উপর। ফাইজানকে দেখেই চোখ ছোট ছোট করে তাকালো রাশাদ। বসতে বলল না, বরং গম্ভীর স্বরে শুধালো। কি চাই? বসতে পারি? ফাইজানের প্রশ্নে কিছু সময় চুপ থেকে হাতের ইশারা করলো। ফাইজান আয়েশ করে বসলো। মিঠু আপ্যায়নে ছুটল, কড়া করে বেশি দুধের চা নিয়ে এলো। ফাইজান করলো নম্র স্বরে বলল। অহেতুক কষ্ট করলে। আমি চা খাই না, আর এখানে কালো কফি পাওয়া যায় না, তাই এসবের প্রয়োজন নেই। কি প্রয়োজনে এসেছেন? ঝেড়ে কাশুন। কঠিন সব শব্দ রাশাদের। ফাইজান অবাক হলো না, তার ভাবমূর্তিতে পরিবর্তন হলো না, বরং কণ্ঠে বিনয়ী হলো। আমার এবং হুমায়রার বিয়ে নিয়ে কথা বলতে এসেছি। আপনাকে আমার প্রথম থেকে ভীষণভাবে অপছন্দ। রাশাদের মৃদু কিন্তু গম্ভীর কণ্ঠ আলোড়িত করলো নিস্তব্ধতা। সে বরাবরই বুদ্ধিমান, কখনো চিৎকার চেঁচামেচি করে না, খুব খুব শান্তভাবে নিজের অমত প্রকাশ করে। আজও তাই হলো। সে বুঝিয়ে দিল তার এই বিয়েতে মত নেই এবং কখনো রাজিও হবে না। তবুও ফাইজান দৃঢ় অনড় ভঙ্গিতে বসে রইল, দায়সারা গলায় উত্তর দিল। কিন্তু আমি তো আপনার সাথে সংসার করব না, না আপনি আমাকে বিয়ে করবেন। তাই আপনার আমাকে পছন্দ হওয়া বা না হওয়াটা খুব জরুরি কিছু নয়, অন্তত আমার জন্য। তাহলে এখানে কেন এসেছেন? আপনি আমার হবু অর্ধাঙ্গিনীর ভাই, তাই তার খুশিটা আমার জন্য জরুরি। আপনি রাজি না হলে সেও খুশি থাকবে না, হয়তো বিয়ে হবে, একটা খুঁত থেকে যাবে। আপনি আসতে পারেন। রাশাদ হিসেবে মনোযোগ দিল। ফাইজানের কণ্ঠ এবার গাঢ় হলো, স্পষ্ট স্বরে বলল। না ভেবে কিছুই করা উচিত নয়। আপনি এতটা নির্বোধ আমার জানা ছিল না। কি বলতে চাইছেন? নিজের বোনের সুখ পায়ে ঠেলছেন, নির্বোধ ছাড়া আর কি। আপনার সাথে আমার বোন সুখী হবে? হাসালেন। সত্য কথায় সবাই হাসে। যখন গ্যালিলিও বলেছিল পৃথিবী সূর্যের চারদিকে ঘুরে, মানুষ এসেছিল। তা এত নিশ্চিত কি করে আপনি? এত বিশ্বাস নিজের উপর? ফাইজানের দৃষ্টি শান্ত, রাশেদের তাচ্ছিল সে শান্ত, কিন্তু কাঠিন্য স্বরে এনে বলল। আমার মা খুব ভালো মানুষ, সে বেঁচে থাকতে হুমায়রা এক চিলতে কষ্ট পাবে না। আমি হুমায়রার পড়াশোনার ক্ষতি হতে দিব না, ওকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আমার। এই নোংরা জগৎ থেকে একটা সুন্দর পরিবেশ দিব তাকে। নোংরা? কেন? শুনেছি আপনার বাবা ফিরে এসেছে। সে তো একবার হুমায়রার ঘরে পুরুষ পাঠিয়েছিল 20,000 টাকার লোভে। ভুল বলেছি? ফাইজানের কথায় স্তব্ধ হলো রাশাদ। সে কি করে জানে তার বাবা ফিরে এসেছে? বাবা ফিরেছে সে কথা বাড়ি এবং বাড়ির আশেপাশ বাদে কেউ জানে না। ফাইজানের কথায় স্তব্ধ হলো রাশাদ। সে কি করে জানে তার বাবা ফিরে এসেছে? বাবা ফিরেছে সে কথা বাড়ি এবং বাড়ির আশপাশ বাদে কেউ জানে না। রাশাদের চোখের দৃষ্টি স্থির হলো, তীক্ষ্ণতা বাড়ল। সন্দিহান কণ্ঠে বলল। আপনি কি করে জানলেন? ফাইজান হাসলো, অস্বচ্ছ চতুর হাসি। যে মানুষের হাসিতে স্বচ্ছতা নেই সে মানুষগুলো প্রচুর ভয়ঙ্কর হয়। তাদের মস্তিষ্কে কি চলছে বোঝা মুশকিল। এমন মানুষকে বেশিরভাগ এড়িয়ে চলে রাশাদ, কারণ এবং মানুষকে ভরসা করা যায় না। ফাইজান তার হাসি মুখ অক্ষত রেখে উত্তর দিল। নামের থেকে দুর্নাম ছড়ায় বেশি, আর আপনার বাবার দুর্নাম তো গ্রামজয়ী। সে ফিরে এসেছে সেটা জানা কি খুব কঠিন কিছু? আমাদের মতো ঠুনকো মানুষের প্রতি এত সময় কেন ব্যয় করছেন আপনি? কি মতলব? আপনার বোনকে বিয়ে করা। রাশিদের দৃষ্টি বলছে সে বিশ্বাস করেনি ফাইজানকে। ফাইজান তাতে অবশ্য খুব মাথা ঘামালো না। সে তার বক্তব্যের ধারা বজায় রাখলো। প্রথমে আমি হুমায়রার ব্যাপারে খুব একটা আগ্রহী ছিলাম না। বলতে গেলে তার বয়স আর আমার বয়সের বিস্তর পার্থক্য। উপরন্তু আমার পেশা, নিশ্চয়তা নেই কখন কি হয়। কিন্তু আগ্রহ জাগলো যখন দেখলাম আমার মা তার প্রতি বেশ দুর্বল। আমার মা ব্যতীত পৃথিবীতে আমার কেউ নেই, তাই তাকে অখুশি করার মানে হয় না। এ কারণে আমি হুমায়রাকে বিয়ে করতে রাজি হয়েছি। এগুলো আমাকে বলছেন কেন? আমার কি লাভ এগুলো শুনে? আর রাশাদের ভারী কিশোরে কাঠিন্য ছিল। ফাইজান ফুস করে একটা নিঃশ্বাস ফেললো। এবার কণ্ঠ নরম হলো কিছুটা। আমার সাথে বিয়ে না দিলেও আপনার তো হুমায়রাকে বিয়ে দিতেই হবে। আপনার দাদা যেভাবে উঠে পড়ে লেগেছে, সে দেরি করবেন না বিয়ে দিতে। আর তার চাওয়া অযৌক্তিক নয়।
কিন্তু প্রশ্ন হচ্ছে, এমন পাত্র কি আদৌ পাবেন সে হুমায়রার ভবিষ্যৎ নিশ্চিত করবে? আপনার বাবা মা এর যে হিস্ট্রি, তাতে ভালো সম্বন্ধ কি আদৌ আসবে? ধরে নিলাম ছেলের সবটাই ভালো, কিন্তু হুমায়রার পরিণতি যে তার মার মতো হবে না, কি ভরসা? আশা করি আপনার অজানা নয় জুবাইদা কেন পালিয়েছেন। হুমায়রার পরিণতি যে এমন হবে না, কি ভরসা? হুমায়রাকে আমি সেই সব কিছু দেবার ক্ষমতা রাখি যেটা আপনিও পারবেন না। রাশাদ চুপ করে রইল। ফাইজান নম্র স্বরে বলল, কিছু পেলে কিছু তো মানিয়ে নিতেই হবে। একটা ভালো পরিবেশ, ভালো ভবিষ্যৎ, এইসব আমি যেহেতু আপনার বোনকে দিচ্ছি, সেহেতু আমার পেশার সাথে খানিকটা সমঝোতা তো করতে ক্ষতি নেই। কথা দিচ্ছি আমার পেশা কখনো আপনার বোনের সুখের বাধা হবে না। যদি হয় তবে আমি সেটার ব্যবস্থা করব। রাশাদ স্থির দৃষ্টিতে চেয়ে রইল ফাইজানের দিকে। মানুষটার মুখভাব দেখে যে কেউই তাকে বিশ্বাস করে ফেলবে, কিন্তু রাশাদ তা করতে পারছে না। কারণ হুমায়রা তার একমাত্র পরিবার, পরম আদরের বোন, সবচেয়ে দামি মূল্যবান সম্পদ। তার তাচ্ছিল্য ভরে বলল, নেতা মানুষ প্রতিশ্রুতি দেয় ভাঙার জন্য। মানুষের 5 আঙ্গুল যেমন সমান নয়, তেমনি সব নেতার মনোভাবও সমান নয়। কথা দিচ্ছি আপনার বোনের ভবিষ্যৎ আপনার মায়ের মতো হবে না। রাশাদ হিসেবের খাতায় চোখ তাক করলো, ব্যস্ততা দেখিয়ে বলল। ভেবে দেখব। ফাইজান কিছু সময় তাকে শান্ত দৃষ্টিতে দেখলো, তারপর বলল, তাহলে আজ উঠি। আরেকটা কথা, কি? বিয়েটা এই 2-3 দিনের মধ্যেই হতে হবে। সামনে ইলেকশন, আমার কাজের চাপ বাড়বে। আমি বিয়ের পরদিনই গ্রাম ছাড়ব। রাশাদের উত্তরের অপেক্ষা করলো না ফাইজান, বেরিয়ে গেল প্রায় সাথে সাথে। রাশাদ তার প্লাস্টিকের চেয়ারে গা এলিয়ে দিল। হুমায়রার নিষ্পাপ হাসিটা চোখের সামনে ভাসছে। এই হাসিটা অক্ষুণ্ণ রাখতে চায় সে, কিন্তু কি করে? ফাইজানকে বিশ্বাস করাটা কি বুদ্ধিমানের হবে? যে পোকার ডাক কানে আসছে, বাতাসের নিস্তব্ধতায় অমলিন শান্তি। হুমায়রার ঘরের পাশের আমড়া গাছের ফাঁক দিয়ে দেখা যাচ্ছে কালো আকাশটা। থালার মতো চাঁদ উঠেছে, রূপালি চাঁদ। সেই রূপালি সাদা আলো এসে পড়ছে পুকুরের ঘাটলায়। বাঁশবাগান সেখানে, জোনাকি পোকার দল ভবঘুরের মতো ছুটছে সেই রূপালী জ্যোৎস্নায়। ইলহা দু চোখ মুদে দেখল এই অকৃত্রিম সৌন্দর্য। ঘরে আলো নেই, বিদ্যুৎ গিয়েছে। পৌষের আগমনী বার্তায় ঘামহীন গরমটা এখন উবে গেছে। হুমায়রা ম্যাচের কাঠির ঘষায় আলো জ্বালালো। আলোতে ঈষৎ বিরক্তি হলো ইলহার মুখে। মৃদুস্বরে বলল, ভালোই লাগছিল অন্ধকার। এটা গ্রাম ইলহাপু, এখানে অন্ধকারে ঘরে গুইসাপ আসতে পারে। মানুষের থেকে ক্ষতিকর আদতে কিছু আছে নাকি? আনমনেই কথাটা বলল ইলহা। হুমায়রা বুঝল না, চেয়ারটা টেনে বসলো সে। বইটা খুলতে খুলতে বলল, কেমন লাগছে আমাদের গ্রাম? মন্দ নয়, আসলে খুব ভালো। এখানে শহরের মতো এত ব্যবস্থা নেই। অসুবিধা হলে জানিও, আমি ভাইজানকে জানাবো। তোমার ভাইজানের কি তাতে কিছু আসবে যাবে? ইলহা তাচ্ছিল্য ভরা স্বরে কথাটা বলল। আজ 2 দিন হবে ইলহা এখানে, অথচ মানুষটা তার সাথে কথা তো দেখাও করেনি। খাবার সময় রাতেই দেখা হয়, আজানের পর যে বের হয়, আসে এশা নামাজের পর, খাওয়া শেষে নিজ ঘরে চলে যায়। একটা মানুষ তার ভরসায় তার বাড়িতে এসেছে, অথচ সেদিকে যেন কোনো গুরুত্ব নেই তার। অবশ্য ইলহা যে খুব একটা কিছু আশা করে আছে তা কিন্তু নয়, তবুও সে তো ওই মানুষটিকে ভরসা করে এখানে এসেছে। হুমায়রা হাসলো ইলহার কথায়, হাসি মুখে বলল, ভাইজান এমনই, সে পরনারীর দিকে তাকায় না, একটু রক্ষণশীল চিন্তাধারার সে। তাই হয়তো আপনার সাথে কথা বলে না, কিন্তু তার কিছু আসবে যাবে না এটা ভুল। আমার কাছে কিন্তু সে ঠিকই আপনার খোঁজ নেয়। কি বলে? আপনার ঘুমাতে সমস্যা হয় কি, খাওয়া ঠিকঠাক আছে কি না। সেটা আমার কাছ থেকে কি জানতে পারে না? হয়তো পারে, কিন্তু ভাইজান এমনই। তোমাকে খুব ভালোবাসেন তোমার ভাইজান। খুব। কিছু মনে না করলে একটা কথা বলি? হুমায়রার ঠোঁটে প্রশ্রয়ী হাসি মৃদু স্বরে বলল, বলুন। তোমার মা কি সত্যিই অন্য কারোর সাথে পালিয়ে গেছে? হুমায়রা চুপ করে গেল। মিষ্টি হাসিটা ধোয়ার মতো উড়ে গেল। ফর্সা মুখখানায় মেদুর জমল, আখিদয় নত হলো। ইলহা বুঝলো সে অপ্রাসঙ্গিক প্রশ্ন করেছে, তাই সাথে সাথেই বলে উঠল, তোমার হবু বরটা কিন্তু সুন্দর। আমি তাকে দেখেছিলাম পত্রিকায়, বেশ জনপ্রিয় বলবো। হুমায়রার ফেলফেলিয়ে তাকালো, অবাক স্বরে শুধালো, সে পত্রিকাতেও আছে? জানো না? না, দেখিনি কখনো। ইলহা চটজলদি নিজের মোবাইল বের করলো। কম গতির ইন্টারনেটের মাধ্যমে খুব কষ্টে বের করলো ফাইজানের প্রোফাইল, এগিয়ে দিল ইলহার সামনে। উৎফুল্ল স্বরে বলল, দেখো। ফাইজান সত্যি সুন্দর দেখতে, সাদা পাঞ্জাবি, কালো মুজিবকোট, চোখে চশমা। মুখশ্রীতে রুক্ষতা নেই। এমন পুরুষ হয়তো যে কোনো নারীর হৃদস্পন্দন বাড়াতে সক্ষম। ক্লাসেও তার চর্চার অভাব নেই, কিন্তু কেন যেন হুমায়রার মোটেও তাকে পছন্দ হয় না। খুব স্বাভাবিক গলায় সে ইলহাকে বলল,
মানুষের বাহিরের সৌন্দর্যই সব। মানুষটি দেখতে সুন্দর কিন্তু ভেতরটা কালচিটে পড়া। কি? কালচিটে পড়া। ইলহা সশব্দে হেসে উঠল। কতদিন পর হাসলো জানা নেই। হাসতে হাসতেই বলল, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।